আপনার এই যদি আবার গানটা অরিজিৎ সিং শেয়ার করেছিল, আমি এই প্রসঙ্গটা নিয়ে খুব বেশি জানতে চাই না, তবে এক্সক্লুসিভ কিছু তথ্য আপনার কাছে আছে, আমি সেটা জানি, যেটা মানুষ জানে না। প্রথমত অরিজিৎ সিং যখন শেয়ার করলো তখন আপনার অনুভূতিটা কেমন ছিল? অরিজিৎ সিং এর সঙ্গে কি আপনার যোগাযোগ হয়েছে কিনা, কথা হয়েছে কিনা? ওনার সাথে যোগাযোগ হয় নাই, কিন্তু ওনার ফ্যান্সরা প্রচুর আমাকে মেসেজ দিছে যে আপনি কলকাতায় আসেন, কোনো একবার জীবনে একদিন হলে কলকাতা আসেন। এসে ইভেন আমার প্ল্যানও ছিল এই যে খুব সুন 2-3 মাসের মধ্যে যে কলকাতা যাব। ওনার অরিজিৎ সিংয়েরই যেসব ম্যানেজার বলেন ওনাদের সাথে মোটামুটি আমার একটু ডিসকাশন হয়েছে। হোপফুলি যদি ভিসা টিজা এই সমস্যাটা না থাকতো হয়তো আমি ওখানেই যেতাম, থাকতাম। দেখা যাক কি হয় আসলে। লেটস হোপ ফর দ্য বেস্ট, বাট সামথিং ভেরি বিগ ইজ কামিং সুন মেবি। অনেকে তো বলে, দেখা যায় যে জনপ্রিয় হওয়ার পরে বলে যে অনেক ভাব নিয়ে চলে, অ্যাটিটিউড হয়ে যায়। ভাব নেওয়ার কিছুই নাই। আপনি তো আলটিমেট আমাদের লাইফের স্টোরি হচ্ছে যে আমরা পৃথিবীতে আসছি, কিছুদিন জীবনযাপন করব, সম্পর্ক করব, এখানে কি করছি এটা হিসাব দেওয়ার জন্য মরে যাব, হিসাবের জন্য দাঁড়ায় যাবো, শেষ। এই আর কিছুই না লাইফে, এর চাইতে বেশি আর কিছুই নেই। তাহলে এখানে কিসের গৌরব? আর উপরওয়ালা সবসময় এই গৌরবটাকেই সবচেয়ে বেশি বলছে যে এটা করা যাবে না, যাই করো এটা করবা না। সো আমি চাই না যে কখনো এই ধরনের কোনো কিছু আমার মধ্যে আসুক, যদি আসে তাহলে আমি শেষ হয়ে যাবো। অরিজিৎ সিং ছাড়া আপনার পছন্দের শিল্পী কি আছে যদি বলি? আতিফ আসলাম। আতিফ আসলাম। ধরুন আপনি কিন্তু অ্যাঞ্জেল নূর, অরিজিৎ সিং, কিন্তু অনেকে অরিজিৎ সিং এর সঙ্গে আপনাকে তুলনা করে। কারণ ব্যাপারটা কি, ওদের গানগুলো এইভাবে গাওয়ার আরেকজন মানুষ তো এরকম খুব রিসেন্ট সময় আমরা দেখি নাই, তো এই জন্য মানুষ বলে যে আমরা আমাদের ওই গৌরব করা, আমাদের দেশের অ্যাঞ্জেল নূর বলার গৌরবটাই আসলে আমরা হারাই ফেলছি। আমরা এতটাই হচ্ছে অন্যান্য জিনিস ইনভলভ, অন্যান্য দেশে অন্যান্য আর্টিস্ট বেশি ইনভলভ। সিম্পল জাস্ট একটা কাটা তার ছাড়া আসলে ভারত, বাংলাদেশ কিংবা পাকিস্তান বা মায়ানমারের আর কোনো পার্থক্য নাই। ওখানে পাহাড় আছে, নদী আছে, সমুদ্র আছে। আপনি সমুদ্র আলাদা করেন, সমুদ্রের পানি আলাদা করতে পারবেন? অবশ্যই। কোনো পাখিকে বলতে পারবেন যে তুমি ইমিগ্রেশন লাগবে, তোমার ভিসা লাগবে, তুমি ওই দেশে যেতে পারবা না? পারবেন না। সৃষ্টিকর্তা নিজেই এটা পৃথিবীতে দেয় নাই। যদি এই ডিভাইডেশনটা দরকারই হইতো তাহলে সৃষ্টিকর্তা নিজেই বর্ডার দিয়ে দিত যে এই জাতির সাথে এই জাতি মিশবে না, এভাবে বর্ডার দিয়ে দিলাম। আমাদের মধ্যে সমস্যা যে আমরা আলাদা করতেছি যে কোনো কিছুকে। এই যে আমাদের দেশের অরিজিৎ সিং, আমাদের দেশের ওই রকম মানুষ হওয়ার জন্য আমার যে স্ট্রাগল করা দরকার 30-40 বছর, ওটা কি আমি করছি? এ কথা বলাটাই ঠিক না। আপনি প্রাউড করে এটা বলা শিখেন যে হ্যাঁ ওর 5-6 বছরের ক্যারিয়ার, ওর যদি আবার আছে, এটা আমাদের এঞ্জেল। আমাদের এই সেলফ প্রাউড করাটা, সেলফ রেসপেক্টটা আমাদের শেখা উচিত। আমাদের অডিয়েন্সের এটা নাই। রবীন্দ্রসঙ্গীত অনেক আগের গান, মান্না দে স্যারের গানগুলো অনেক আগের গান, কিন্তু এখনও কিন্তু মানুষ এগুলোর প্রতি মানুষের আবেগ আছে, মানুষের ভালোবাসা আছে। আমি ওই রকম গানই বানাইতে চাই বলেই আমি যদি আবার তিল বানাইতেছি, কারণ এগুলো আমার গান, আমার জীবনের গল্প। আমি তোমাকে ভালোবাসি, তুমি আমাকে ভালোবাসো, তোমাকে ছাড়া বাঁচবো না, তাই যদি করতাম অনেক হিট হয়ে যেত, অনেক ইজিলি আন্ডারস্ট্যান্ডেবল হতো। তিলের লিরিক কিন্তু বোঝা এত সহজ না, সবাই বুঝবেও না। তিলের লিরিক বুঝতে না হলে 5 থেকে 6 বার শুনতে হবে, তারপর কিন্তু যদি বুঝতে পারে তাহলে যে মজাটা পাবে ও আর এই গান ছাড়তে পারবে না। সো আমি এখনো পর্যন্ত আমার মধ্যেই থাকতে চাচ্ছি, যাতে মানুষ একসময়, আজকে হয়তো বলতে পারছে না, একসময় যাতে বলতে পারে যে আমার দেশের ইঞ্জিনিয়ার। আচ্ছা, এই যে এটা আক্ষেপের শুরুতে বললেন না যে মানুষ আমাদের দেশের প্রতিভাকে আমাদের বলে স্বীকার করতে পারে না, ওই যে তুলনায় চলে যায়, হয় ইন্ডিয়া যাচ্ছে না হয় পাকিস্তানে যাচ্ছে। আমাদের মধ্যে এই পরনির্ভরশীলতা সৃষ্টি হলো কেন? কারণ আমরা তো এটার অনেকগুলা কারণ আছে। কারণ আমাদের, ফর এক্সাম্পল, আমি নিজেকে আমাদের মিউজিক ইন্ডাস্ট্রি বলে মনে করি না এখনো। কেন মনে করি না? কারণ আমি আমার ইউটিউব চ্যানেল, আমার ফেসবুক পেজ, আমার লোকজন নিয়ে আমি গান করছি। কেউ আমাকে তুমি আমার এই গানটা গাও তো বলে আমি তোমাকে প্রমোট করছি বলে এমন কিছু কখনো ঘটে নাই। আমি যখন ফেমাস হয়ে গেছি, যখন অরিজিৎ সিং আমার গান শেয়ার দেওয়া শুরু করছে, দেশের বাইরে গিয়ে যখন, কারণ আজীবন আমরা ওনাদের গান শেয়ার করে আসছি, ওনাদের গান স্টোরি দিয়ে আসছে, যখন অরিজিৎ সিং আমার গান শেয়ার দেওয়া শুরু করছে, যখন ওই যে কি বলে, কি জানি একটা নাইট, কলকাতার একজন লাফটার সেন না কি জানি, একজন অনেক বড় কন্টেন্ট ক্রিয়েটার, ওরা যখন আমার গান ওদের ব্লগে ইউজ করা শুরু করছে, স্টোরিতে দেওয়া শুরু করছে, অনেকগুলা, ফুলকি নামে একজন আছে, আমি ওপরে দেখি না, হয়তো জানি না, যে স্টার জলসা সিরিয়ালে ছিল যে ফুলকি, আচ্ছা হ্যাঁ, আমি পরে খবর পাইছি জানি, অনেক ফলোয়ার্স, মিলিয়নস অফ ফলোয়ার্স ওদের। আমার কিন্তু অত ফলোয়ার্স নাই আমার, ঠিক আছে। ওনারা যখন আমার গান নিয়ে করা শুরু করছে, তখন বাংলাদেশের মিডিয়া বা বাংলাদেশের মানুষজন বলা শুরু করছে যে আরে আমাদের ইন্ডাস্ট্রি, তাহলে এতদিন কই ছিলেন? আমি তো আপনাদের ইন্ডাস্ট্রি না আসলে। আমি এখন আপনাদের ইন্ডাস্ট্রির জন্য কিছুই করি নাই। আমি এখনও আমার ইউটিউব চ্যানেলের জন্য কাজ করছি, আমার ফেসবুকের জন্য কাজ করছি, আমার নিজের গান, নিজের গল্প বলতেছি। এখন কখনো যদি করতে হয়
আপনারা বা আমাদের ইন্ডাস্ট্রি আমাকে ওভাবে আসলে রাখতে পারবে কিনা এটা তাদের বিষয়। যদি নাও রাখতে পারে আমার কোনো প্রবলেম নেই, কারণ যতটুকু আমরা নিজেরা করছি, আমি নিজে বা আমার আশেপাশে মানুষজনের পুষে আমি যতটুকু করছি, এটা আমার জন্য অনেক বেশি। মানে তার মানে হচ্ছে যে নূর, শেষ কথা হচ্ছে এটা আসলে ফেমাস হয়ে যাওয়ার পর সবাই ভাগ নিতে চায়। আসলে এই ফেমাসের আমি মানুষের স্যাডনেসের সময় মানুষের থাকা উচিত, মানুষের। আর আমাদের মধ্যে অনেক জেলাসি আছে, আমি অনেক বুঝছি। ইভেন আমি একটু মোটামুটি ফেমাস হওয়ার পরেও আমি যতজন, আমার কিন্তু মিউজিক ইন্ডাস্ট্রির সাথে খুব একটা ওঠা বসা নেই। মিউজিক ইন্ডাস্ট্রি কোনো বড় মিউজিশিয়ান বলতে পারবে না যাদের সাথে আমার খুব একটা উঠা বসা আছে, চলাফেরা আছে, কখনো দেখবেনও না, ঠিক আছে? সো এখন যদি আমি ওই ভাইবটাও পাই নাই যে আমি গিয়ে ওভাবে ওনাদের সাথে ইন্টারাকশন করবো বা কিন্তু আমি নাম বলতে চাই না, অনেক মিউজিশিয়ানদের ইন্টারনালি আমাকে নিয়ে কনভারসেশন হয়েছে, এটাও আমি জানি, অনেক বড় বড় মিউজিশিয়ান। আচ্ছা, কি ধরনের কনভারসেশন? এরকম একটা খুব প্রাইভেট পোস্ট ছিল, এটা হচ্ছে যে একদম শুধু ফ্রেন্ডসরা দেখতে পারতো, কিন্তু স্ক্রিনশট দিয়ে আমাকে আমার ফ্রেন্ডরা মানে ওনার সাথে কানেক্টেড লোক পাঠাইছে 3-4 জন খুব বড় বড় কালজয়ী মিউজিশিয়ান। আচ্ছা, দে আর টকিং অ্যাবাউট মি, এরকম যে একজন পোস্ট করছিল যে এঞ্জেলের এই গানটা খুব ভালো লাগছে, কোনোভাবে না শুনে পারতেছি না যদি আবার। তখন কমেন্ট হচ্ছে হ্যাঁ কি জানি একটা আছে, গলাটা খুব একটা দরাজ না কি, হ্যাঁ দরাজ, খুব একটা দরাজ গলা না, কিন্তু কি জানি একটা আছে, বুঝতে পারতেছি না, দেখতে একটু অন্যরকম, দেখতে একটু, অথচ ওনাদের 30-40 বছর পুরোনো মিউজিশিয়ান ওনারা। আমার মনে হয় যে আরো পোলাইটলি কথা বলতে পারতো চাইলেই, যে হ্যাঁ ছোট ছেলে, অনেক কিছু শেখার আছে, ভালো গলা, শেষ। দরাজ হইতে হবে কেন সব গলা? আমি আমার মতোই, আমার দরাজ হইতে হবে না, কি জানি একটা আছে বলতে, হ্যাঁ কি জানি একটা আছে, এটা আমিও জানি, এটা আমিও বুঝি না, নাহলে না শিখে আমি তো গান গাইতে পারতাম। গান মানুষ, ছায়ানট এত বড় ইনস্টিটিউশন, নজরুল শিখায়, রবীন্দ্র শিখায়, আমি তো ছায়ানটের লিস্ট দেখে তো ভাবিয়ে গেছিলাম যখন শিখতে চেষ্টা করতেছিলাম 2 বছর আগে। আচ্ছা, চিন্তা করছিলাম যে একটু শিখি, কিছু তো জানার চেষ্টা করি, এতগুলা লিস্ট, এত জনরা, আমি তো আসলে যদি আমি একটা জনরাই ঢুকে যাই তাহলে আমি আসলে ওই জনরা থেকে বেরোতে পারবো না। এই আমি থাক বাদ দিই, আর শিখা লাগবো না, আমি রেয়াজি করি শুধু। এখন আমি ইউটিউব দেখে খেলে রেয়াজি করি। তার মানে হচ্ছে এটা আগেও বলেছিলেন আপনার তো গানে আসলে কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই, তাই তো? আচ্ছা, এই যে বলছিলেন না যে সমালোচনা ভাষাতেই কেন আমাকে গ্রহণ করতে হবে, তারা তো চাইলে আমাকে সহজ ভাষাতে গ্রহণ করতে পারতো, বলতেই পারতো যে এঞ্জেল আসো দেখি তুমি কি গাও, লেটস সিং সামডে, লেটস ডু আ কোলাবরেশন। কেন অরিজিৎ সিং এর সাথেই কেন আমার কোলাবরেশন করতে? আমার দেশে মিউজিশিয়ান কম আছে? বুঝাইতে পারতেছি আমি আপনাকে? হ্যাঁ, আমি অবশ্যই। ধরুন অরিজিৎ সিং তো হচ্ছে অন্য একটা দেশের, আমাদের বাংলাদেশের কোনো শিল্পী কখনোই কি আপনাকে, ধরুন অরিজিৎ সিং তো শেয়ার দিয়েছে, এমনভাবে কখনো আপনাকে অ্যাপ্রিশিয়েট করেনি যে নূর ভালো হচ্ছে, একদিন আসো কথা বলে? আমাদের দেশেও তো অনেক কালজয়ী গানের স্রষ্টা আছে, সুরকার আছে, শিল্পী আছে, কিংবা বর্তমানেও তো অনেকে আছে। এখন এমন কি কখনো হয়েছে যে আপনাকে নক করেছে বা বলেছে যে আসো আমরা কিছু করতে পারি কিনা, অ্যাকসেপ্ট করেছে সহজভাবে বা দেখেছে, এমন হয়েছে কখনো? আনফরচুনেটলি এখন পর্যন্ত ওরকম হয়নি। আর মানে ওটা এক্সিকিউটেবল কিছু কখনো অ্যাপ্রোচ আসে নাই। আর কিন্তু ব্যাপারটা হচ্ছে কি যে এই জন্যই আপনাকে বললাম যে যদি অ্যাপ্রোচে আমি গলে যাইতাম, মনে করেন করতাম কাজটা, তখন বলতে পারতাম, মানে গলে যেতাম বলতে আন্ডারস্ট্যান্ডের কিছু একটাতে যদি আমি করতে পারতাম তাহলে হয়তো বলতে পারতাম যে, এবং ওইটা ফেমাস হইতো, তারপর বলতে আচ্ছা আমাদের ইন্ডাস্ট্রির। এটাও তো আক্ষেপই বলছেন যে আমি তো বাংলাদেশের না, আমাদের ইন্ডাস্ট্রিজের না। আপনাকে যদি ধরুন ইন্ডিয়া, কলকাতা বা অন্য কোনো দেশ থেকে যদি বলে যে চলে আসো, তোমাকে আমরা এখান থেকে সুযোগ দিচ্ছি, তোমাকে আমরা এখান থেকে আরো গড়ে তুলবো, দেখেন চলে যাবেন? গড়ে তোলার ব্যাপারটা হচ্ছে কেউ কাউকে গড়ে তুলতে পারে না, ব্যাপারটা হচ্ছে মানুষের সঠিক সময়ে সঠিক চান্সটা দরকার। আমাদের এরকম অনেক মিউজিশিয়ান আছে বাংলাদেশে, অনেক ভালো গায়, আমার চাইতেও ভালো গায়, বিশ্বাস করেন, আমি এরকম আমার চেনা জানাই আছে, কিন্তু ওই চান্সের অভাব, একটা চান্সের অভাব। আমাকে উপরওয়ালা যেরকম ব্লেসিংস দিচ্ছে এটা তো সবাইকে হয়তো দেয় নাই। আমার যতটুকু জানি আমাদের ইন্ডাস্ট্রিতে আমি শুধুমাত্র আয়ুব বাচ্চু স্যারকে দেখছিলাম, উনি নাই আমাদের মধ্যে। উনি সবসময় নতুনদেরকে বারবার উনি একটা কথা বলতো যে আমি যেই স্পেসটা রেখে যাব সেই স্পেসটা তো অন্য কারো বুকিং মানে দখল করতে হবে, অন্য কেউ এসে ওইটা রিপ্লেস করতে হবে। আমি যদি মরে যাই তাহলে আমার ওই জায়গাটা রিপ্লেস করবে কে? এটা শিশির ভাইয়া বলছে আমাকে, শিশির আহমেদ অর্থহীনের। শিশির ভাই আমাকে খুব ভালোবাসে, খুব আদর করছে শুরু থেকে, যখন আমি কিছু ছিলাম না তখন থেকে। সো আমার ওই মানুষগুলোর নাম, 2-1 মানুষের নাম শিশির ভাই মনে করেন, আর আসলে তেমন কেউ নাই। শিশির ভাই খুব আমাকে ইন্সপায়ার করছে। তো ওই এইভাবেই আর কি, যে কি বলবো আসলে
আমরা যতক্ষণ না বাইরে কেউ আমাদেরকে কেউ অ্যাপ্রিসিয়েট করছে, এটা আমাদের এটা যদি এটা দোষও বলা যাবে না, এটা আমাদের শত বছর ধরে আমরা এমনই হয়েছি। কারণ আমরা তো অন্য সবসময় সাদা চামড়ার লোকজনদের তো সামুদ্রিক করেই আমাদের পূর্বপুরুষরা আসছে, তো আমাদের রক্ত এটা থেকে গেছে, আসলে এখন যায়নি পুরো। এখন ছোট করে একটু গান শুনতে চাই, কোন গানটা শুনবো এই মুহূর্তে? গল্পটা আজ খুব পুরনো, বদলে যাওয়া দিন, ভাবতে গিয়ে বুক কেঁপে যায়, হচ্ছি যে মলিন, জেগে আছে পূর্ণিমা, চাঁদ খুঁজবো বলে তোমায়, যদি খুঁজে নাই বা পাই তো কার কি আসে যায়, যদি খুঁজে নাই বা পাই তো কার কি আসে যায়। এটাই। আচ্ছা নূর, একটু আগে বলছিলেন না যে এই যে নতুন গানটা আপনার বের হয়েছে, কেউ যদি একবার শুনে হয়তো বা সে বুঝবে না, কিন্তু সে যদি 5 বার বা 6 বার গানটা শুনে অর্থটা বুঝতে পারে, তখন সে আর এই গানটা ছাড়তে পারবে না। আমি একবারই শুনলাম, হয়তো বা আমার মতো অনেক দর্শক আছে এই 2-4টা লাইন প্রথমবারই শুনলো, কিন্তু এখন আমি নূরের কাছে জানতে চাই গানের পটভূমিটা কি ছিল, কি প্রসঙ্গে লেখা, কিভাবে আপনি এটা আবিষ্কার করেছেন? তিলটা, হ্যাঁ, তিলটা ছিল একটা রাতের গল্প, আর 2টা সিজন আছে এখানে। আচ্ছা, এটা আমি কখনো তিলের এই এক্সপ্লেনেশনটা এখন পর্যন্ত কখনো করি নাই। আমার একটা ইচ্ছা ছিল যে একটা পডকাস্ট করে আমি তিলের ব্যাপারে একটা ডকুমেন্টারি টাইপের করবো, যে এই গানটা আসলে কিভাবে লেখা, আচ্ছা কি গল্প। তাহলে কিছুটা আমি হয়তো করতে পারবো, সময়ের জন্য করতে পারিনি, মাত্র 5 দিন হয়েছে রিলিজ দিছি। আমরা আজকে একটু শুনে ফেলি সময় টিভিতে বলছি। তাহলে সেটা হচ্ছে যে তিলের শুরুতে আছে মধ্যরাত, বজ্রপাত, নাকি শীতের কুয়াশায়, 2টা সিজন বলা আছে। আর মধ্যরাতের কথা বলছে, কল্পনায় কোনো শখ বোনায়, ভাবছ কি আমায়। মানে ফ্রেন্ডদেরকেই আমি এই গল্পটা বলতেছি, তুমি এখন আমার, তার মানে ভাবছ কি আমায় বলতে একসময় একসাথে ছিলাম, ওটা এখন নাই। রাত জাগা যত গল্প গান, সারা রাত ধরে গল্প করা, গান করা, মনে পড়ছে সহসাই, তোর মায়া করে গেলা পেয়ারা, ডাকছে কি আমায়। পেয়ারা খাওয়া হয়তো মনে করেন একসাথে, ওই বড় পেয়ারা আছে না, অনেকে এই লাইনটা বুঝে নেই যে মায়া করে গেলা পেয়ারাই কেন, কারণ আমরা পেয়ারাই খাইতাম, আমরা সবাই মিলে, ফ্রেন্ডসরা মিলে সবাই মিলে পেয়ারাই খাইতাম একসাথে। তো এইভাবেই গানটা আসছে, এই 2টা সিজনই আমরা পাইছিলাম। ওই মধ্যরাত ছিল, গল্প গান ছিল, তারপর জড়ানো লজ্জার স্তব্ধতায়, মান ভাঙানো মুগ্ধতায়, মানে মান ভাঙানোর জন্য অভিমান করলাম, এরকম রাগ ভাঙানোর জন্য একটা আকুতি মিনতি কাজ করে না, ওটা আবার যে যার ভাঙাচ্ছে তার কিন্তু ভালো লাগে, তার মধ্যে একটা মুগ্ধতা কাজ করে, আসলে ও চেষ্টা করতেছে আচ্ছা আরো করুক। আকাশ হলো নীল, নীল হচ্ছে বেদনার রং। এই সব কিছুর মধ্যে আমি আবার মানে কি স্যাড হয়ে যাচ্ছি, সামলে রেখো আমার শখের তোমার গলাতে। এই যে এত কঠিন কথা বলতে গেলে কথাটা হয়তো বা সহজ, কিন্তু আপনি অনেক সুন্দর করে গুছিয়ে গুছিয়ে লিখেছেন। এই থিঙ্কিং আসলে আসে কিভাবে? আধ্যাত্মিক কিছু আছে নাকি? মানে এই যে আপনি বললেন না, আমার এই বলার কথাটাও কিন্তু বুঝতে অনেক কষ্ট হয়েছে। আমি অনেক থিঙ্কিং করে করে শুনছিলাম যে নূর আমাকে কি বোঝাচ্ছে। এতে বলাটা যত সহজ, লেখাটা তো তত সহজ না। এখন লেখাটা সহজ না হতো যদি আমি না জানতাম ঘটনাটা। আমার কাছে কিন্তু জিনিসটা সহজ, কেন জানেন? কারণ ঘটনাটা তো আমার ঘটা, আমি তো পুরো ভিউটা দেখে ফেলছি। ফর এক্সাম্পল যদি আবার যে ফুটেজ, এই সবগুলো জায়গায় আমি ঠিক 1 বছর আগে ওই একই মাসেই গেছিলাম। এবং মজার ব্যাপার হচ্ছে যদি আবার রিলিজের ঠিক 1 বছর পরে ওই মাসেই আমি ওই জায়গায় গিয়ে ওই এলাকায় গিয়ে কনসার্ট করছি, অনেক বড় কনসার্ট, 10-15 হাজার মানুষ ছিল। আচ্ছা, অ্যাশেজের সাথেই রাজশাহী ইউনিভার্সিটিতে। সো ওই মাসে 2বার গেছি। রাজশাহীতে আমার প্রচুর যাওয়া হয়, মোটামুটি যাওয়া হয়, কারণ ওখানে মানুষজনই আমাকে বেশি চেনে। শ্যুটটা রাজশাহীতে করছি, রাজশাহী ইউনিভার্সিটিতে। আর আধ্যাত্মিক কথা যেটা বলছেন, আপনার এই কথাটা জেনিয়াপাও বলছিল, শাবনাম ফারিয়াও বলছিল, আমাকে মোশাররফ ভাইও বলতো। হ্যাঁ, মোশাররফ ভাই সেটা মোবারক নাম্বার সেটা, মানে হি ইজ দ্য মোস্ট সাপোর্টিভ কো-অ্যাক্টর আই হ্যাভ এভার সিন। উনি যত বড় মাপের আর্টিস্ট, তত বড় মনের মানুষ, তত ট্যালেন্টেড মানুষ, তত ভালোবাসার মানুষ, তত ভালোবাসতে জানে মানুষকে। উনি আমার শ্যুটের পরে সবাইকে ডেকে বলছে আমি এঞ্জেলের সাথে আরও কাজ করতে চাই। এভাবে আমাকে ডেকে বলছিল যে তোর মধ্যে কি জানি একটা আছে, আমি বুঝি না, জাস্ট তুই তোর মতো থাক, কিছু শিখতে চাইস না, কেউ কিছু শিখাতে চাইলে শিখিস না, যেমন আছিস তেমন থাক। উনি শর্ট দিয়ে এসে আমাকে বলতে এঞ্জেল ঠিক দিছি না শর্ট? কে কাকে জিজ্ঞেস করতেছে? মানে মোশাররফ করিম আপনাকে জিজ্ঞেস করতেছে যে আমার শর্টটা ঠিক আছে কিনা? বসে আছি ওই যে কোর্টরুমের সিনে মোবারক নামায় বসে আছি, উনি শর্টটা দিয়ে আসছে, মানে উনি তো একটা মুডে থাকে,
তো এরপরে উনি এরকম করছে আমাকে দেখে, ঠিক আছে না এমনি। আমি বলছি ভাই আপনি আমাকে জিজ্ঞেস করতেছেন, তার তো বেটা বকা দিয়ে দিছে। তারপর আমাকে এরকম করেছে একদিন, লাস্ট শুটের দিন একদিন এভাবে ধরছে যে দেখ আমি তো ভয় পাইতাম, লজ্জাও পাইতাম, দেখ তোদের সাথে যদি আমি না মিশি তাহলে তোদের কথা জানবো কিভাবে, তোদের সাথে আমার এজ গ্যাপ কত বেশি, আমি যদি তোদের সাথে মিশার চেষ্টা না করি তুই মনে করবি পৃথিবীতে তোর একটা বন্ধু আছে, সেটা আমি। এগুলো তো কত বড় পাওয়া বলেন। ছোটবেলা থেকে দেখে আসতেছি মোশাররফ করিমকে, স্যারকে ছোটবেলা থেকে দেখে আসতেছি, এগুলো অনেক বড় বেশি পাওয়া। আসলে কিছু একটা না থাকলে তো আসলে কিন্তু কি আছে এটা জানি না, কি আছে সেটা জানেন না। আচ্ছা, অভিনয়ের প্রসঙ্গতা চলে আসলো, আপনি অভিনয় করেছেন সিনেমায়, রাইট? মোশাররফ করিমের সঙ্গে অভিনয় করা হচ্ছে, কিসে অভিনয় করা হয়েছে সেটা কি জানতে চাই? ভাইয়ের সাথে আমি সিরিজ করছি, একটা ওয়েব সিরিজ আচ্ছা। মোবারকনামা হইচইতে, যেটা আছে এখনো। এটার জন্যই আমি সবচেয়ে বেশি প্রেস, সবার কাছ থেকে অনেক প্রেস পেয়েছি বিল্টু চরিত্রটার জন্য। আর আমার প্রথম ছবি ছিল বলি দ্য রেসলার, ওটা ছিল একটা চিটাগনিয়ান অর্থোডক্স মুভি, ইটস অ্যান আর্ট ফিল্ম। একদম রুরাল চিটাগনিয়ান কোস্টাল এরিয়া, মাঝির ছেলের একটা ক্যারেক্টার, আমার লুঙ্গি পরে খালি গায়ে বালি টালি মাখানো, ওইরকম খুব কষ্ট হয়েছিল। ওটা প্রথম শ্যুট ছিল আমার, প্রথম ক্যামেরার সামনে আসা। তো ওই ছবিটা বুসানের হাইয়েস্ট অ্যাওয়ার্ড উইন করছিল লাস্ট ইয়ার, বাংলাদেশের হিস্ট্রিতে ফার্স্ট ফিল্ম। আর এবারে অস্কারের জন্য নমিনেটেড হয়েছিল বাংলাদেশ থেকে, অস্কারের জন্য ছিল। তো নূর যেখানে যাচ্ছে সেখানে তো আসলে দেখছি যে ফুল ফুটে যাচ্ছে। আসলে প্রথম কাজগুলা, হ্যাঁ আপনি বলতে পারেন যে প্রথম কাজগুলো আমার খুব ভালো হয়েছে। প্রথম ওয়েব সিরিজ মোবারকনামা, সেটাও যথেষ্ট প্রশংসা পেয়েছি। প্রথম গান যদি আবার, সেটাও খুব প্রশংসা পেয়েছি। প্রথম সিনেমা বলি দ্য রেসলার, সেটাও ভালো করছে। দুই একটা প্রশ্ন আছে, তারপর একটা গান দিয়ে শেষ করে দেবো। এই প্রশ্নটা আমার অনেকক্ষণ মাথায় ঘুরছিল, কিন্তু আপনি এত কথা বলছিলেন ভালো যার মধ্যে আমি প্রশ্ন করিনি। সেটা হচ্ছে যে ব্যক্তি নূরের জীবনে কি ভালোবাসা বলে কখনো কিছু আসেনি? কাউকে ভালো লাগেনি? ভালো লাগা ওই সময়টা আমি পাই নাই, ওই সময়টা হয়েছে ভার্সিটি আসার পরে। কারণ আমার জীবনের প্রথম 19-20 বছর ইট ওয়াজ লাইক আ ইনকিউবেটর লাইফ। যেহেতু আমার আম্মা নাই, আমি খুব ফ্যামিলি অ্যাবাইড বাই পার্সন ছিলাম, খুব ফ্যামিলি ঘেঁষা, আমার পুরো বাসা মানুষ নিয়েই আমি থাকতাম। কেউ আমাকে একটা বকা দিল, আচ্ছা নিশ্চয়ই আমি ভুল করছি, তাই কী কারণে বকা দিচ্ছি জানার দরকার নেই, নিশ্চয়ই আমি ভুল করছি। আর আমি যেহেতু আমার একটু ছোটোবেলা থেকে একটু অসুস্থ থাকতাম, তো আমার মন ছোটো থাকতো যে আমার অনেক বড় বড় মেডিকেল ইস্যুস আছে, হয়তো একসময় জানতে পারবেন এটা শিওর, আমি নিজেই জানাই দিব। কিন্তু ওগুলোর কারণে হচ্ছে যে আমার সবসময় মন ছোটো থাকতো ছোটোবেলা থেকেই। ফার্স্ট ডে যেদিন আমি স্কুলে গেছি, ওই দিনই আমি স্কুলে আমি সবচেয়ে শান্ত বাচ্চা ছিলাম। আমি মানুষের সাথে মিশতে গেলাম ভয় পাইতাম, কারণ হচ্ছে কি আমি জানতাম যে আমি অসুস্থ। আমার মনে হতো যে আমি অসুস্থ, আমি মানুষের সাথে বেশি মিশানো যাবে না, কখনো বেশি উঁচু গলায় কথা বলা যাবে না, খুব একটা মানে হাক ডাক করা যাবে না কোনো কিছুতে। আর আমার রিলিজিয়াস স্টাডি বললেন, সব কিছু বলেন, এটা কিন্তু আমার নিজের মধ্যে আছে। আমাকে কেউ কোনোদিন আলাদা করে বলে নাই, বলতে হয় না যে এই নামাজ পড়তে হবে, এই কোরআন শরীফ পড়তে হবে, এই রোজা রাখো, কোরআন বলে নেই, বলতে হয় নাই। এটা আমার মধ্যে নিজে থেকেই আছে। আপনি জানেন, তাহলে একটা অদ্ভুত বিষয় বলি, তাহলে আরেকটা, এটা আবার একটু ক্যাচেল্লা কথা। সেটা হচ্ছে প্রথম 19-20 বছর আমি গান শুনতাম না, কারণ গান শোনা হারাম। এটা কিন্তু আমার লাইফ। আচ্ছা, ইভেন এখনো আমার কখনো দেখবেন না আপনি, এই যত গান আমি গাইছি, একটা গানও এই যে বলেন না এটা কোনো জনরায় মিলে না, এই যে বলেন কেন মিলে না, কারণ আমি কোনো জনরা জানি না। আমি যদি জানতাম জনরা, তাহলে ওইটার মতোই গাওয়ার চেষ্টা করতাম, ওই গ্রামারে গাওয়া। আপনি যদি বাংলা শুদ্ধ বাংলায় কথা, ইংলিশ জানেন মনে করেন, আপনি কিন্তু ইংলিশ গ্রামারে কথা বলবেন, ভুলভাল ইংলিশ বলবেন না, ইচ্ছা মতো বলবেন না, বুঝতে পারছেন? যেহেতু আমি গানের গ্রামার জানি না, জনরা জানি না, এই জন্য আমি আমার মতো গাইতে থাকি। এই জন্য মনে হয় যদি আবার কেন এমন, তিল কেন এমন, কারণ আমি এগুলো তো কোনো জনরা মেনে করতেছি না। যেমনটা রবীন্দ্রনাথ ঠাকুরও আগে, রবীন্দ্রনাথ ঠাকুর জন্ম হওয়ার আগে রবীন্দ্রসঙ্গীত ছিল না, ওরকম আর কি। সো আর এই কনফিউশন, এই ইস্যুর কারণে হচ্ছে আমি কখনো গান শুনতাম না, কিন্তু কে জানতো যে আমি সিঙ্গার হয়ে যাবো, এটা আমার আশাই না। কিন্তু আমি যেভাবে গাই, এই জন্য তো বললাম, আমার কাছে খুব অবাক লাগে যে সৃষ্টিকর্তা আমাকে কী দিয়ে দিল, কী করলো, আবার গানের কারণে আমি ফেমাস। খুবই অবাক লাগে। আমি বাসায় গিয়ে মাঝে মধ্যে প্যারা খাই যাই এগুলো নিয়ে, না যে কী করতেছি, একসময় কী লাইফ লিড করছি, এখন কী করতেছি, একটু প্যারা খাই যাই। আচ্ছা, ঠিক আছে নূর, অনেক কথা বলেছি, আরও অনেক কথা বলার ছিল, কিন্তু আসলে সময় বলছে আমাকে শেষ করতে হবে আর কি। তবু শেষমেশ যদি বলি ছোট করে নিজের ব্যাপারে, নিজের শুভাকাঙ্ক্ষীদের জন্য কিছু কি বলার আছে কিনা, বা তাদের কাছ থেকে কোনো চাওয়া পাওয়া প্রাপ্তি আছে কিনা আপনার? চাওয়া পাওয়া কারো কাছে নাই, চাওয়া পাওয়া উপরওয়ালার কাছে সব কিছু। কিন্তু আমার একটা আশা আছে, একটা
অ্যাডভাইস বলতে পারেন বা একটা ইচ্ছা, সেটা হচ্ছে যারা আমাকে ফলো করে, আমি যতটুকু দেখছি যারা আমার গান শুনে তারা সবাই যথেষ্ট ভদ্র মানুষ। মা বাবা এরকম, মা বাবা ভাই বোন সবাই মিলে আমার কনসার্টে আসে, আপনি দেখবেন আমার যখনই শো পরে দেখি আমি আমার বাচ্চা, আমার বউ, সবাই তোমার ফ্যান, চলো সবাই মিলে একটা ছবি তুলি। হ্যাঁ, এটা ইটস এ ভেরি বিগ থিং। এরকম কথাই আমি বেশিরভাগ শুনে আসি। এবং তারা যথেষ্ট যথেষ্ট ভালো মানুষ, যথেষ্ট পোলাইট মানুষ, ইন্টেলেকচুয়াল পাবলিক। কিন্তু যখন খুব রুরালি পাবলিকলি চলে যায় আমার কোনো কিছু বা যে কোনো কিছু, তখন ওই একটা দুইটা উল্টাপাল্টা কথা আমার কষ্ট দেয়, যে ওই মানুষটার জন্যই খারাপ লাগে যে মানুষগুলো এমন কেন। এটা ওনারও দোষ না, এটা আমাদের ঐতিহাসিকভাবে আমাদের পলিটিক্যাল লিডাররা কখনোই আমাদেরকে শিক্ষিত হইতে দেয় না। আসলে শিক্ষিত যেটা, শিক্ষিত বলতে সার্টিফিকেটের শিক্ষা না, সার্টিফিকেট হচ্ছে যে একটা জাস্ট কি বলবো স্বীকৃতি। শিক্ষা মানুষের নিজের জীবনের। একটা রিক্সাওয়ালা ওর মতো অনেক শিক্ষিত, সে যদি কোনো খারাপ কাজ না করে, চুরি না করে, ডাকাতি না করে, আবার বিসিএস পরীক্ষা দিয়েও যদি এসে যদি চুরি করে, ঘুষ খায়, তাহলে সে শিক্ষিত না আমার কাছে। সো আমাদের সবার মৌলিক শিক্ষাটা খুব জরুরি, নৈতিক শিক্ষাটা খুব জরুরি, যে আমরা কোনো একটা কথা বলতে পারবো, আমাদের মত 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 প্রকাশের অধিকার আছে, কিন্তু এমন কোনো মত প্রকাশ করব না যেটাতে মানুষের কষ্ট লাগে। এই জন্য আল্লাহ কিন্তু বলে দিচ্ছে যে নিজের মুখেই তোমাদের সবচেয়ে বেশি কন্ট্রোল করতে হবে। আর হাত টাত কিছু বলে নেই, বলছে মুখ। সো আমার মনে হয় আমরা যদি এতই ধার্মিক রিলিজিয়াস কান্ট্রি হয়ে থাকি, আসলে মুসলিম কান্ট্রি হয়ে থাকি, তাহলে এই যে দুনিয়ার কন্ট্রোভার্সিয়াল ইস্যু নিয়ে কথা না বলে, জাতিসংগীত অমুক সমুক এগুলো নিয়ে কথা না বলে, নিজেদেরকে নিজেরা বলি যে আসলে উপরওয়ালা কেমনে থাকতে বলছে, আমরা কেমনভাবে থাকতেছি, আমার কথা কেউ কষ্ট পাচ্ছে কিনা, আমার কাজে কেউ কষ্ট পাচ্ছে কিনা, দ্যাটস ইট। এটা তো আমার না বললেও ওদের আসলে এটুকুলা ভাবা উচিত, বোঝা উচিত। পুরো জাতিগতভাবে আমাদের নিজেদেরকে চেঞ্জ করা উচিত, সবার যার মধ্যে। এবং সবার আগে যে বলছে যে মুখটা একটু নিয়ন্ত্রণ করা উচিত। অবশ্যই মুখ নিয়ন্ত্রণ, যে কোনো কথা বলার আগে অনেকবার ভাবা উচিত যে আমার এই একটা কথায় কেউ কষ্ট পাবে কিনা। এটাই। নূর, অসংখ্য ধন্যবাদ। ঈদের এই সময়টা আমাদেরকে সময় দিয়েছেন, অনেক কথা বলেছি, মনে হচ্ছিল যেন আরও কথা বলি, কিন্তু সময় বলছে যেতে হবে আর কি। কিন্তু বিদায় বেলা আমি একটা গান শুনতে শুনতে বিদায় নেব, কিন্তু তার আগে আমি একটু আমাদের দর্শকদের থেকে বিদায় নিয়ে আসছি। দর্শক, এতক্ষণ কথা বলছিলাম অ্যাঞ্জেল নূরের সঙ্গে, গান শুনেছি, না বলা অনেক কথা শুনেছি। আশা করি ভালো লেগেছে। যে যেখানে থাকবেন ভালো থাকবেন, ঈদটা নিরাপদে কাটাবেন। এবং এই মুহূর্তে অ্যাঞ্জেল নূরের একটা গান শুনতে শুনতে আমরা আজকের মতো এখানে বিদায় নেব। আমি যে জলসা ঘরে বেলোয়ারি ঝাড়, আমি যে জলসা ঘরে নিশি ফুরালে কেহ চায় না আমায় জানি গোয়ার, নিশি ফুরালে কেহ চায় না আমায় জানি গোয়ার, আমি যে জলসা ঘরে বেলোয়ারি ঝাড়, আমি যে জলসা ঘরে।